দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। নৃশংসতার শিকার অভিনেত্রী সহ বেশ কয়েকজন। আইনের কঠোর প্রয়োগের দাবি বিশেষজ্ঞদের। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব, বাড়ছে জলবসন্ত রোগীর সংখ্যা। দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার, নির্বাচনী বিজয় উৎসবে বললেন প্রধানমন্ত্রী। জীবন দিয়ে হলেও জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয়। এবং শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি চাচ্ছে সরকার। বর্ষার আগেই চলছে প্রকল্পের কাজ। নাব্যতার সংকটে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার 7 নদী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। গেল কয়েকদিনে তাদের নৃশংসতার শিকার হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সবশেষ এর শিকার অভিনেত্রী অহনা রহমান। বিশেষজ্ঞরা বলছেন, আইনের প্রয়োগ না থাকায় এবং পরিবহন সংশ্লিষ্টরা প্রভাবশালী হওয়ায় এসব বন্ধ হচ্ছে না। জুবাইর সানির রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন শাহিন হোসেন। গেল 8 জানুয়ারি অভিনেত্রী অহনা রহমান পুরান ঢাকা থেকে উত্তরায় নিজ বাসায় ফেরার পথে উত্তরার 7 নম্বর সেক্টরে পাথর বোঝাই একটি ট্রাক তার প্রাইভেট কারকে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হয়েছে দাবি করে অহনা ট্রাক চালককে নামতে বললে চালক ইচ্ছা করে আবারও অহনার গাড়িকে ধাক্কা দেয়। এ নিয়ে প্রতিবাদ করতে অহনা চালকের দরজায় উঠলে তাকে নিয়েই ট্রাকটি চালাতে থাকে। একসময় তাকে ফেলে দিতে চালক জোরে ব্রেক কষলে ট্রাকের দরজায় ঝুলতে থাকা অহনা ছিটকে পড়ে মারাত্মক আহত হন। এখন হাসপাতালে কাতরাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী। সারা দেশেই এমন ঘটনা ঘটছে অহরহ। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন আইনের কঠোর প্রয়োগের অভাবকে। চট্টগ্রামেও পায়েল নামের একটা বিশ্ববিদ্যালয়ের ছেলেকে তারা কিন্তু ঠান্ডা মাথায় হত্যা করে নদীতে ফেলে দেয়। এটাকে কিন্তু আমরা দুর্ঘটনা বলতে পারি না। দুর্ঘটনা দিয়ে আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যাবে। এগুলাকে আসলে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত করে সেইভাবে যদি আমরা আইন প্রয়োগ করতে পারি তাহলে এই ধরনের ঘটনা কিন্তু কমে যাবে। সে সঙ্গে পরিবহন সংশ্লিষ্টরা সরকারের প্রভাবশালী হওয়ায় শ্রমিকদের মধ্যে বেপরোয়া ও আইন না মানার প্রবণতা কাজ করে। যে সরকারি আপনার ক্ষমতার বলয়ে থাকুক না কেন, তাদের ছত্র ছায়ার মধ্যে কিন্তু তারা থাকে। এই জন্য তারা খুব শক্তিশালী, যে কারণে যারা পরিবহন শ্রমিক এবং চালক তারাও নিজেদেরকে কিন্তু আপনার মানে শক্তিশালী মনে করে। তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু যদি করতে যাওয়া হয় তাহলে দেখা যায় যে ওরা হুমকি দেয়, এবং হুমকি না শুধু সেটা করেও, তারা স্ট্রাইক করে। এবং এইগুলো মানে করার জন্য এবং এই শাস্তি না হওয়ার জন্য, বিচার ঠিকমতো না হওয়ার জন্য এদের দিনকে দিন এদের মানে মানসিক যে সাহসটা এটা তাদের বেড়ে গেছে। পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে মাদক নেয়ার প্রবণতাও এসবের জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমি দেখেছি যে পরিবহনের তার গাড়ির ভিতরে ইয়াবা পাইছে, তারা অ্যারেস্ট করছে, তারপরে মানে এটা নিয়েও তারা স্ট্রাইক করে যে মাদকের যে বেচা কিনা ব্যবহার, এটা মাদক অধিদপ্তরের এই দায়িত্ব মানে কঠোরভাবে এখানে নিতে হবে। এ ধরনের ঘটনাকে দ্রুত বিচারের আওতায় না আনতে পারলে ভবিষ্যতে চালকরা আরো বেশি বেপরোয়া হয়ে পড়বে বলে আশঙ্কা তাদের। জুবাইর সানি, RTV, ঢাকা। কক্সবাজারে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে জলবসন্ত সহ শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জলবসন্ত রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। প্রশাসন বলছে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক চিকিৎসায় এসব রোগীরা দ্রুত সেরে উঠবে। টেকনাফ প্রতিনিধি শাহিন শাহ তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অভি ইসলাম।
কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় প্রায় ৩০টি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাস করছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা। শীত বাড়ার সাথে সাথে এসব শিবিরে হানা দিয়েছে শীতজনিত রোগ, জ্বর, ডায়রিয়া, মাথা ব্যথা, সর্দি, কাশি সহ নানান অসুখ। এরই মধ্যে হঠাৎ করেই বেড়ে গেছে জলবসন্ত রোগীর সংখ্যা। শুধুমাত্র উনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের প্রায় ২৩,০০০ রোহিঙ্গার মধ্যে রয়েছে ৭০০-র বেশি জলবসন্ত রোগী। এখন আর ঠিক মতো ফেরে সিস্টেম না ফেরে মানে রে ডাটনা দিন আছে মানে তো দাবাই নাই দাবাই দিয়ে দেই বাদু গাছ যতাকে বাদুদাতে কাকালামের আজদা স্যার ৫ দিন পর্যন্ত রোগের লক্ষণগুলো টিচাররা বুঝিয়ে দিচ্ছে, আমরা টিচারদের গাইড করতেছি এবং এটার করণীয় সম্পর্কে আমরা অভিভাবকদেরকে বুঝিয়ে দিচ্ছি। তবে প্রশাসন বলছে জলবসন্ত ছোঁয়াচে রোগ হলেও ভয়ের কিছু নেই। আতঙ্কিত হওয়ার মতো কিছুই না। যারা চিকেন পক্সে আক্রান্ত হবে তাদেরকে আমরা ৮ থেকে ১০ দিন পর্যন্ত তাদের নিজস্ব ঘরে থাকার জন্য অনুরোধ করছি এবং স্কুলগুলিকে বলা হয়েছে আপনাদের বাচ্চাদের যারা স্কুল মুক্ত পারবে তাদেরকে বাসায় পৌঁছে দিবেন যাতে স্কুলে না আসে। বিভিন্ন সংস্থার মেডিকেল টিম চিকিৎসা দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। অভি ইসলাম, টিভি। জীবন দিয়ে হলেও দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ থেকে নির্বাচিত হলেও সরকার দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে বলে জানান তিনি। শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়তে এবং দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় বিজয় উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যান সেজেছিল নানা সাজে। জনগণের মিলিত স্রোতে সৃষ্টি হওয়া জনসমুদ্রে স্লোগানের ঢেউ আছড়ে পড়ে ক্ষণে ক্ষণে। প্রধানমন্ত্রীর আগমনে পূর্ণতা পায় উৎসব। বিজয় সঙ্গীতের মূর্ছনা ইথারে ছড়িয়ে দোলা দেয় সবার মনে, ছুঁয়ে যায় আয়োজনের মধ্যমণিকেও। এই আনন্দের মধ্যেও দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে দেন দেশের ইতিহাসে রেকর্ড 4 বারের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ব্যানারে ক্ষমতায় আসলেও আশ্বস্ত করেন সরকার সবার বলে। যখন দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার, যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করার, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে। প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে। সেখানে কোনো দল বা মত দেখা হবে না। যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই সকলের প্রতি আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য আমরা কাজ করব। ইশতেহার বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে সমৃদ্ধ আগামীর প্রতিশ্রুতি দেন তিনি। আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশ থেকে যেমন দুর্নীতি দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দেশ আমাদের গড়তে হবে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে উল্লেখ করে বাংলার মাটিতে যুদ্ধাপরাধ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির স্থান নেই বলে সাফ জানিয়ে দেন সরকার প্রধান। যে রায় জনগণ দিয়েছে এই রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায়, জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায়, দুর্নীতির বিরুদ্ধে রায়। স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী তাদের কোনো স্থান হবে না। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, মাদকাসক্তদের স্থান হবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধে চেতনায় গড়ে উঠবে। যুদ্ধাপরাধ, দুর্নীতি আর আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তাদের রায় ঘোষণা করেছে জনগণ। উন্নয়নের গতিধারায় নতুন পথ চলায় দুর্নীতি আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতে অর্থনৈতিকভাবে নয়, শুধু সাংস্কৃতিক, সামাজিক সব দিক থেকে বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশে পরিচিত করার প্রত্যয় তার। রুহুল আমিন তুহিন, RTV, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
আওয়ামী লীগ ভোট ডাকাতির কলঙ্ক মুছতে এই বিজয় উৎসব করছে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৩তম জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের দৃষ্টি সরাতেই তাদের এই উৎসব। আওয়ামী লীগের জন্য এটি লজ্জার বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে বলে জানান মির্জা ফখরুল। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের ইতিহাসে সমাপ্তি টানতে চাচ্ছে সরকার। তাই আগামী বর্ষার আগেই ১,০০০ কোটি টাকার প্রকল্পের কাজকে ত্বরান্বিত করতে চলছে তোড়জোড়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানও এই নিয়ে তৎপর। ভাঙন কবলিতরা বলছেন, বর্ষার আগে পর্যাপ্ত সংখ্যক জিও ব্যাগ ফেলতে পারলে ভাঙন বন্ধ হতে পারে। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। বালু ভর্তি বস্তা ফেলা হচ্ছে পদ্মার বুকে, পার থেকে ৬০ মিটার গভীর পর্যন্ত। জিও ব্যাগ নামে পরিচিত প্রতিটি বস্তায় আছে ২৫০ কেজি বালু। কর্মযজ্ঞ চলছে শরীয়তপুরের নড়িয়ার অর্ধেক বিলীন মুলফতগঞ্জ বাজারের কাছে। বস্তা ফেলার পরও আতঙ্ক কাজ করছে ভাঙন কবলিতদের মনে। এত বস্তা হালাইতে আছে দেখছি, সেই বস্তা গেল কই? দাদি আল্লাহর ইচ্ছা না, আল্লাহ যে আমাকে রাহে রাখবো, না রাখলে মেরে দিন। এই জায়গা থাকবে না, এটা যদি রক্ষা করে আল্লাহ পাকের হুকুম, এছাড়া আমাদের কেউ শক্তি নাই। এটা আমরা সাহায্য সরকারের। এই আতঙ্ক দূর করতে চায় সরকার। শরীয়তপুরের জাজিরা ও নড়িয়ার পদ্মা নদীর ৮.৯ কিলোমিটার ডান তীর রক্ষার জন্য ১,০৯৭ কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে, তার আওতায় ৪০ লাখ জিও ব্যাগ ফেলার কথা। অতি ঝুঁকিপূর্ণ এলাকায় এখন পর্যন্ত ৬০,০০০ ব্যাগ ফেলা হয়েছে। সরকার চাচ্ছে বর্ষার আগেই প্রতিদিন ১৫ থেকে ২০,০০০ করে ব্যাগ ফেলে নড়িয়াকে রক্ষা করতে। প্রতিদিন ২০,০০০ এখানে ফেলতে হবে এবং এই ৯ কিলোমিটার পুরোটাই এপ্রিলের পূর্বেই অন্তত যাতে ভাঙনের হাত থেকে রক্ষা পায় বর্ষা মৌসুমের করতে। আমরা জিও বস্তা ডাম্পিং দিতে শুরু করছি, যাতে আমরা ব্যাংকটাকে এখানে 8.9 কিলোমিটার মধ্যে 50% প্রায় 4 কিলোমিটার ভান্ডারমূল যে পোর্শনটা, এটা যাতে আগামী বর্ষায় কোনো ভাঙনের শিকার হয়। নদীটির রক্ষার জন্য জিও ব্যাগ ফেলার পর সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে প্রায় ৯ কিলোমিটার এলাকায়। কাজ শেষ হবে ২০২১ সালের মাঝামাঝি। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে বেঙ্গল ডেভেলপমেন্ট লিমিটেড ও ফিউচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেড। বেঙ্গল গ্রুপের এই দুই প্রতিষ্ঠানও চাচ্ছে আগামী বর্ষার আগে অন্তত ১৮ লাখ জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ করতে। শুকনা মৌসুম আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ১৫ তারিখ পর্যন্ত। সো এখন পর্যন্ত ৫ মাস ইটস এনাফ যদি আমরা ঠিক মতন করতে পারি। গেল বর্ষা মৌসুমে ৭,২০,০০,০০০ টাকা ব্যয়ে ২.৫ লাখ বালুর বস্তা ফেলা হয়েছিল, কিন্তু সেই প্রকল্প কোনো কাজে আসেনি, ভাঙনও ঠেকানো যায়নি। খান আলামিন, RTV, শরীয়তপুর। নাব্য সংকটে অস্তিত্ব হারাতে বসেছে নেত্রকোনার ছোট বড় ৭টি নদী। দীর্ঘদিন ড্রেজিং না করায় শুষ্ক মৌসুমে নদীর বুকে জেগে উঠেছে বালুচর। আবাদ হচ্ছে ধান সহ বিভিন্ন ফসল। একসময় খরস্রোতা সোমেশ্বরী সহ সবকটি নদী বাঁচাতে দ্রুত খনন চান স্থানীয়রা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি এম মুখলিসুর রহমানের তথ্য ও ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। নেত্রকোনার সোমেশ্বরী নদী একসময়ের প্রমত্তা এই নদী এখন অস্তিত্ব সংকটে। জেগে ওঠা চরে হচ্ছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ। খনন না করায় সোমেশ্বরীর মতো নেত্রকোনার কংস, মগরা ও ধনুসহ সবকটি নদী পরিণত হয়েছে মরা খালে। ভরাট হওয়া নদীতে অবৈধভাবে গড়ে উঠেছে বসত ভিটা। নদী শুকিয়ে যাওয়ায় কর্মসংস্থান হারাচ্ছে শত শত মৎস্যজীবী। ব্যাহত হচ্ছে কৃষির আবাদ ও নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। নদী খনন যদি না হয় তাহলে এই জেলার খাদ্য উৎপাদন করা সম্ভব নয়, খাদ্য ঘাটতি দেখা দিবে। সোমেশ্বরী নদীর পশ্চিম পাশ এবং পূর্ব পাশে যদি বলক হয়, আমরা সাধারণ জনগণ, গরিব অসহায় মানুষ আমরা শান্তিতে চলতে পারবো। এই নদী তো হয়ে গেছে, পানি নাই, আমরা কি করি? ওই জন্য কিভাবে পাতারি না আমরা। নদীকেন্দ্রিক চাষাবাদ ও ব্যবসা বাণিজ্য রক্ষায় দ্রুত নদী খনন প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। এই নদীগুলি প্রায় মৃত হয়ে যাচ্ছে, এগুলিকে আমাদেরকে আগে বাঁচাতে হবে। আর এগুলি না বাঁচলে আমাদের সাদা নদীগুলি পানি পাবে না। নদীর অনেক বড় বড় বাঁক আছে, বাঁকের কারণে নদী প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এরকম বড় বাঁকগুলো যদি আমরা সোজা করে দিতে পারি খাল কেটে, তাহলে পানির প্রবাহটা বাড়বে এবং সহজে
পানি পাস করতে পারবে। তবে নেত্রকোনা নদীগুলো খনন ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এই জরিপ কার্য সম্পন্ন করার পর আমরা এখন যে পদক্ষেপগুলো নিচ্ছি সেটা হচ্ছে আমরা ডিজাইন প্রস্তুতি করব। ডিজাইন প্রস্তুতি করার পর আমরা সেটাকে টাক্কলন তৈরি করে আমরা একটা বড় আকারের একটা ডিপিপি প্রণয়ন করে নেত্রকোনার যে খাল নদীগুলো রয়েছে সেগুলো আমরা খনন কর্মসূচি আওতায় আমরা নিয়ে আসবো। অস্তিত্ব হারাতে বসা নদীগুলো বাঁচাতে সরকারের আন্তরিক উদ্যোগ দেখতে চান নেত্রকোনাবাসী। রাসেল আহমেদ, RTV। মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় চতুর্থ দিনে এসে মুন্সিগঞ্জের সীমান্তের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আজ থেকে চাঁদপুর অংশে অভিযান চলবে। তবে এখনও সন্ধান মেলেনি ট্রলারটির নিখোঁজ হওয়া 20 জন শ্রমিকের। জেলা প্রশাসক জানান, ঘটনার দিন থেকে প্রায় 4 কিলোমিটার নদী এলাকা জুড়ে অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় জেলা প্রশাসন ও অতিরিক্ত পুলিশ সুপার সহ উদ্ধার কাজে অংশ নেওয়া বাকি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজ থেকে চাঁদপুরের অংশে চলবে উদ্ধার অভিযান। এদিকে ট্রলার ডুবিতে শ্রমিক নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে গজারিয়া থানায় মামলাটি করেন বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম। মামলার প্রধান আসামি ট্রলারের সারেং মোহাম্মদ হাবিব, ট্রলার মালিক জাকির দেওয়ান ও ধাক্কা দেওয়া জাহাজের চালককেও আসামি করা হয়েছে। মাঘের শুরুতে গাইবান্ধায় হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। আজ ভোরে গাইবান্ধায় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। গত 2 দিন ধরে দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও শীতের প্রকোপ কমছে না। একই অবস্থা কুড়িগ্রামেও। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাতে প্রচণ্ড ঠান্ডা এবং সকালে ঘন কুয়াশায় থেমে গেছে চরাঞ্চল এবং খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে নওগাঁয় আসতে শুরু করছে শীত। সন্ধ্যার পর থেকে ঠান্ডা বাড়তে থাকলেও সকালে রোদ ওঠার সঙ্গে কিছুটা কমে যায়। দর্শক, শীতের পরিস্থিতি জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, নওগাঁতে শীতের প্রকোপ কেমন এবং সেখানকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা এই শীত কিভাবে মোকাবেলা করছেন? রাতের দিকে শীতটা বেশি পড়তেছে এবং সকালের দিকে শীতটা বেশি পড়তেছে। এখানে আপনার বললেই চলে। আপনার গতকাল নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সেটি কমিয়ে কিন্তু 10.3 ডিগ্রি সেলসিয়াস এসেছে। আবার দিনের বেলা যে নওগাঁর তাপমাত্রাটা এটা কিন্তু 24 থেকে 26 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। এখানে যে অসহায় মানুষ যারা আছেন বা খেটে খাওয়া যারা মানুষ আছেন তারা কিন্তু অনেক দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু শীতটা পার করতেছেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, যারা দূরে কাজ করেন এরাই কিন্তু দুর্ভোগের পাল্লায় কিন্তু বেশি পড়তেছে। ধন্যবাদ আরিফুল হক। দর্শক, নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল হক। এই ছিল সকালের সংবাদে। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছেন পরিবহন শ্রমিকরা। নৃশংসতার শিকার অভিনেত্রী সহ বেশ কয়েকজন। আইনের কঠোর প্রয়োগের দাবি বিশেষজ্ঞদের। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব, বাড়ছে জলবসন্ত রোগীর সংখ্যা। দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে সরকার, নির্বাচনী বিজয় উৎসবে বললেন প্রধানমন্ত্রী। জীবন দিয়ে হলেও জনগণের জীবনমান উন্নয়নের প্রত্যয়। এবং শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনের সমাপ্তি চাচ্ছে সরকার। বর্ষার আগেই চলছে প্রকল্পের কাজ। নাব্যতা সংকটে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার 7 নদী। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। ধন্যবাদ সবাইকে।